আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সাইপ্রাস সফরে আজ সে দেশে পৌঁছেছেন। গত 2 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। মহারাষ্ট্রে পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর ওপর আজ একটি পুরনো সেতু ভেঙে পড়লে প্রায় 30 জন পর্যটকের নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা। উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনায় তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এই দুর্ঘটনায় পাইলট সহ মোট 7 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী বছর 31শে মার্চের মধ্যে ভারত সম্পূর্ণরূপে নকশাল মুক্ত হবে। ইসরায়েল ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের ভারতীয় দূতাবাস সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে। লন্ডনে মহিলাদের FIH হকি প্রো লিগে অস্ট্রেলিয়া 2-1 গোলে ভারতকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সাইপ্রাস সফরে আজ সে দেশে পৌঁছেছেন। গত 2 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। রওনা হওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভারতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। লার্নাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি নিকস ক্রিস্টোডাউলিডেস। আগামীকাল তার সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ডিজিটাল সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। সাইপ্রাস থেকে রওনা হওয়ার আগে সরকারিভাবে প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন সে দেশের রাষ্ট্রপতি। আগেই জানানো হয়েছে, ত্রিদেশীয় সফরের দ্বিতীয় ধাপে শ্রী মোদী কানাডায় G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। দেশে প্রত্যাবর্তনের আগে তার ক্রোয়েশিয়া যাওয়ার কথা। মহারাষ্ট্রে পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর ওপর আজ একটি পুরনো সেতু ভেঙে পড়ে। প্রায় 25 থেকে 30 জন পর্যটক নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তালেগাঁও দাভাড়ে শহরের কাছে অবস্থিত একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র কুণ্ডমালায় এই দুর্ঘটনা ঘটেছে। রবিবার হওয়ায় সেখানে প্রচুর পর্যটকের ভিড় ছিল। অনেক পর্যটক সেতুর ওপর দাঁড়িয়েছিলেন। হঠাৎই সেতুটি ভেঙে পড়লে অনেকেই সরাসরি নদীতে পড়ে যান। গত 2 দিন ধরে মাভাল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। পুনের এই দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি এই ঘটনায় সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে এখনও অনেকে নিখোঁজ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি রেল, বিমানের পর আজকের এই সড়ক দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনায় তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। আজ সকালে কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ডে কপ্টারটি আছড়ে পড়লে পাইলট সহ মোট 7 জনের মৃত্যু হয়। উল্লেখ্য, আগে থেকেই নিরাপত্তাজনিত কারণে DGCA চারধাম যাত্রায় হেলিকপ্টার ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রিত করেছিল। তা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনা ঘটল তা ভালো করে খতিয়ে দেখা হবে। ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন অসামরিক বিমান চলাচল সচিব, DGCA এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা। আপাতত আগামীকাল অবধি এই এলাকায় হেলিকপ্টার পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে, পুনরায় পরিষেবা চালু করার আগে সমস্ত পাইলট ও ক্রু সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হবে। DGCA জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আবহাওয়া এবং অন্য সব গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার পরই একমাত্র উড়ানের অনুমতি দেওয়া হতে পারে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত 32 জনের DNA শনাক্ত করা গেছে। এ পর্যন্ত 14 জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত সুপার ডক্টর রজনীশ প্যাটেল জানিয়েছেন, যাদের দেহের DNA শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মৃতদেহ সম্মানের সঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানান, আজ বেলা 11টা নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর DNA শনাক্তকরণ সম্ভব হয়েছে। गुजरात के पूर्व मुख्यमंत्री श्री विजय भाई रूपानी जी का एयर इंडिया अहमदाबाद गेटवे की फ्लाइट के क्रैश में दुखद अवसान हुआ है। आज सुबह करीबन 11:10 को उनका DNA मैच हुआ है। उनका पार्थिव शरीर परिवार एवं वरिष्ठ आगेवानों के साथ चर्चा होने के बाद और आगे की जानकारी आप सबको दी जाए।
নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতের বায়ু শক্তির সক্ষমতা 10.5% বেড়ে 51.5 গিগাওয়াট দাঁড়িয়েছে। গত বছর এর পরিমাণ ছিল 46.42 গিগাওয়াট। সোশ্যাল মিডিয়া এক পোস্টে মন্ত্রী বলেছেন, বায়ু শক্তির সক্ষমতা বৃদ্ধির ফলে দেশ উদ্ভাবনী শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সুস্থায়ী অগ্রগতির উপর ভিত্তি করে স্বনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছে। বিশ্ব বায়ু দিবস উপলক্ষে শ্রী যোশী বলেন, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে অভূতপূর্ব বিকাশ লক্ষ্য করা যাচ্ছে। সৌরশক্তি থেকে বায়ুশক্তি সর্বক্ষেত্রে দেশ উজ্জ্বলতর এবং সুস্থায়ী ভবিষ্যৎ উন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারত সম্পূর্ণরূপে নকশাল মুক্ত হবে। লখনৌয়ে আজ নবনিযুক্ত 60,244 জন কনস্টেবলের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন যে একসময় 11টি রাজ্যে ছড়িয়ে থাকা নকশাল সমস্যা এখন মাত্র 3টি জেলায় সীমাবদ্ধ। मोदी जी के 11 साल में देश सुरक्षित हुआ है। ये देश के 11 राज्य में नक्सलवाद हुआ करता था। ये 11 साल में 11 राज्य में से नक्सलवाद अब 3 जिलों में बचा है। শ্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের পুলিশ বাহিনীর আধুনিকীকরণ শুরু হয়েছিল। আগে পুলিশ বাহিনীতে বর্ণের ভিত্তিতে নিয়োগ করা হতো, কিন্তু আজ প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সকল প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। 60,000 से ज्यादा युवा जो उत्तर प्रदेश के हर समाज, हर जाति, हर जनपद, हर तहसील का प्रतिनिधित्व करते हैं, वो सभी आज से भारत के सबसे बड़े पुलिस बल का अभिन्न हिस्सा बनने जा रहे हैं। और इसलिए मैं ये सभी युवाओं को अनंत शुभकामनाएं देना चाहता हूं। ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ আজ তৃতীয় দিনেও অব্যাহত। এদিন ইসরায়েলের বিভিন্ন শহরে কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় তেহরানের একটি তেলের ডিপোয় আজ আগুন লেগে যায়। গত শুক্রবার ইরানের হামলায় প্রায় 300 জন ইসরায়েলি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে কমপক্ষে 7 জন এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে মাঝে মাঝে আকাশপথে হানার সতর্কতা হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের উপকূলবর্তী শহর বাতিয়ামে একটি বড় বাড়ি ভেঙে পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হানায় তামরা শহরেও 4 জনের মৃত্যু হয়েছে। রেভোটে ওয়াইম্যান বিশ্ববিদ্যালয়ে সমূহ ক্ষতির খবর পাওয়া গেছে। পাশাপাশি ইয়েমেনের হাউতি গোষ্ঠীও ইরানের সমর্থনে ইসরায়েল বিরোধী অভিযান শুরু করেছে। তেহরানে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তবেই ইরান প্রত্যাঘাত করা বন্ধ করবে। এদিকে ইরানে ভারতীয় দূতাবাস থেকে সে দেশে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তেহরান সহ একাধিক শহরে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এই কারণেই দূতাবাস ভারতীয়দের সতর্ক করে বলেছে, প্রয়োজনে 989128109115 এবং 9128109109 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও 989010445557 ও 9015993320 হোয়াটসঅ্যাপেও মেসেজ করা যেতে পারে। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূতদের টেলিগ্রাম লিঙ্কেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে এত ভয়ঙ্কর প্রত্যাঘাত তাদের ওপর করা হবে যা তারা কল্পনাও করতে পারবে না। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের ইরানের ওপর আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সুতরাং ইরান যদি অকারণে তাদের উত্ত্যক্ত করে তবে তার ফল ভালো হবে না। লন্ডনে মহিলাদের FIH হকি প্রো লিগের ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে 1-2 গোলে পরাজিত হয়েছে। ম্যাচের তৃতীয় মিনিটে বৈষ্ণবী ফাল্কের গোলে এগিয়ে যায় ভারত। 37 মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে সমতা ফেরান অ্যামি লটন। ম্যাচের 60 মিনিটে পেনাল্টি কর্নার থেকে জয়সূচক গোলটি করেন লেক্সি পিকারিং। গত শুক্রবার অস্ট্রেলিয়ার কাছেই ভারত 2-3 গোলে পরাজিত হয়েছিল। ভারত আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সাইপ্রাস সফরে আজ সে দেশে পৌঁছেছেন। গত 2 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। মহারাষ্ট্রে পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর ওপর আজ একটি পুরনো
তো ভেঙে পড়লে প্রায় 30 জন পর্যটকের নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।